সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। একদিকে সপ্তাহের প্রথম দিন, অন্যদিকে মেসির জন্মদিন। তো প্রথম ভিডিওতে আজকে সকলকে ওয়েলকাম। বেশ কিছু বিষয় রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, অবশ্যই শেয়ার করব, যার মধ্যে অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে প্লেয়ার কনফার্মেশন অনেক কিছু ব্যাপার অবশ্যই কথা বলবো। প্রথম কথা অবশ্যই বলতে হবে কেরালা ব্লাস্টার্স এফসি, তারা কিন্তু অফিসিয়ালি একটা সিগনেচারকে আজকে অ্যানাউন্স করলো। লালথান মাউইয়া এই প্লেয়ারটা ছিল আইজল এফসিতে, 3 বছর আইজলে খেলছিল। লেফট উইং, রাইট উইং, সেন্টার ফরওয়ার্ড বিভিন্ন পজিশনে খেলতে পারে। মেনলি একজন লেফট উইঙ্গার, কিন্তু অলরেডি যেভাবে কেরালাতে লেফট উইঙ্গার ভর্তি রয়েছে, তো এই 22 বছর বয়সী লালথান মাউইয়া কত বেশি চান্স পাবে সেই নিয়ে একটা বড় ডাউট থাকছে। তবে এমনটাও হতে পারে যে তাকে হয়তো অন্য কোনো আই লিগের ক্লাবের লোনে দেওয়া হলো, বা অন্য কোনো আইএসএল ক্লাবেও লোনে দেওয়া হলো, যেটা এর আগে আমরা বহু প্লেয়ারের ক্ষেত্রে দেখেছি। সবথেকে স্ট্রং এক্সাম্পল হচ্ছে আজকে মাহেশ নাওরেম সিং। একটা সময়ে কেরালাতে কিন্তু চান্স পেত না, পুরোপুরি রিজার্ভের থেকেও রিজার্ভে পড়ে থাকতো। তাকে যখন লোনে ইস্টবেঙ্গলে পাঠানো হলো, তখন দেখা গেল যে মহেশের মধ্যে কী কোয়ালিটি রয়েছে। তো এই 22 বছর বয়সী আমুইয়া, তার মধ্যেও কিন্তু টপ নচ কোয়ালিটি রয়েছে। 3 বছরে অন্তত আইজল এফসির জার্সিতে সেটা সে বুঝিয়েছে। তো দেখা যাক তার পরবর্তী স্টেপটা কত ভালো হয়, কারণ বিদেশি প্লেয়ার থেকে শুরু করে এস্টাবলিশড ইন্ডিয়ান উইঙ্গার কিন্তু কেরালাতে ভর্তি রয়েছে, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে, কারণ আজকের ভিডিওটা লেন্দি কিছু হবে না, খুব বেশি ডিসকাশন কিছু নেই। দ্বিতীয় যে ব্যাপারটা, এটা আমি একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে এই কনফার্মেশনটা পাওয়ার পর থেকে বা অ্যানাউন্সমেন্টটা পাওয়ার পর থেকে নিশ্চিতভাবে ভীষণভাবে খুশি। কারণ আমরা এতদিন ধরে দেখে আসছি আইএসএল মানে বিদেশি কোচ। সেখানে হয়তো বহু টিম রয়েছে যারা সাকসেসফুল নয়, যারা বারবার করে কোচ পরিবর্তন করে, সিস্টেম পরিবর্তন করে, কোচিং স্টাফ পরিবর্তন করে একটা যে কোথাও টার্গেটেড সাকসেস রয়েছে সেখানে রিচ করতে পারে না। কিন্তু আমরা দেখি যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে বহু কোচ রয়েছে যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিস রয়েছে, যারা এর আগে কিন্তু নিজেদেরকে প্রুভ করেছেন, কিন্তু তারপরেও তারা যে সুযোগটা দাবি রাখেন সেটা তারা পাননি। তার মধ্যে সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে খালিদ জামিল, কারণ তিনি নর্থ ইস্টে স্টপ গ্যাপ কোচ হিসাবে দায়িত্ব নেন এবং সেখান থেকে তিনি টিমকে নকআউটসে নিয়ে চলে যান, মানে প্লে অফসে নিয়ে চলে যান। তারপরে আমরা দেখেছিলাম যে খালিদ জামিলের ওপর কিন্তু নর্থ ইস্ট বড় সময়ের জন্য ভরসা করতে পারেনি। তার পরবর্তী সময়ে আমরা আরও একটা বড় এক্সাম্পল দেখেছি লাস্ট সিজনে থাংবই সিংটো। যেভাবে বিদেশি কোচ চলে যাওয়ার পর, এত প্লেয়ার চলে যাওয়ার পর টিমটাকে তিনি ধরে রেখেছিলেন, ইয়াং প্লেয়ারদের থেকে প্রপার খেলাটাকে বার করে এনেছিলেন এবং প্রতি ম্যাচ শেষে কিন্তু হায়দ্রাবাদের প্লেয়াররা বা হায়দ্রাবাদের প্লেয়িং স্টাইলটা এটা প্রত্যেকের কাছে প্রেজড হয়েছিল। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি বারবার করে, যে ইন্ডিয়ান কোচেরা দায়িত্ব নিয়ে কাজ করার পরেও তাদের যে লাইমলাইটটা পাওয়ার কথা, আরও বেশ কিছু কোচ রয়েছে যারা ভালো কাজ রীতিমতো করে যাচ্ছেন, তারা সেটা পান না। কিন্তু আমরা আজকে এমন একটা অ্যানাউন্সমেন্ট দেখেছি, যে অ্যানাউন্সমেন্টটা একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে ভীষণভাবে আমার কাছে একটা ভালো লাগার জায়গা, যে খালিদ জামিল, যিনি গত সিজনে জামশেদপুরে দায়িত্ব নিয়েছিলেন, মাঝপথে তাকে নিয়ে আসা হয়েছিল, তার হাতে কিন্তু আরও 2টো সিজনের গুরু দায়িত্ব জামশেদপুর এফসি তুলে দিল। এবার সত্যি আমরা জানি যে কোচেদের ক্ষেত্রে কি হয়, যে কোনো মুহূর্তে তারা ছাঁটাই হয়ে যেতে পারে, প্লেয়ারদের মতো এত বড় সিকিউরিটি তাদের জন্য থাকে না। কিন্তু এটা তো ঠিক কথা যে সিজনের শুরুতে জামশেদপুর সেই ইন্ডিয়ান ভদ্রলোকটার ওপরে দায়িত্ব দিলেন এবং কোথাও ভরসাটা রাখলেন যে এই লোকটা পারবে, ভালো কিছু করতে পারবে। কিন্তু এখানে আমার আরও একটা কনসার্ন রয়েছে। আমি বারবার বলি, যতদিন অন্তত ভিডিও বানাচ্ছি ততদিন থেকে বলে আসছি, যে জামশেদপুর এফসি আমাদের ইন্ডিয়ান ফুটবলে এখনও অবধি একমাত্র সিঙ্গল সেলফ ডিপেন্ডেন্ট ক্লাব, যাদেরকে অন্য কারোর ওপর ভরসা করে থাকতে হয় না, কারোর ওপর না। কিন্তু তারপরেও যে ধরনের সিগনেচার, যে ধরনের ইন্টেন্ট মার্কেটে একটা টিমের থাকার কথা প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে, প্লেয়ার সই করানোর ক্ষেত্রে, সেটা আমরা জামশেদপুরের থেকে ল্যাকিং দেখি। 2021-22 সিজনটা একটা এক্সেপশনাল সিজন গেছিল, যেখানে খুব আন্ডার রেটেড প্লেয়াররা, খুব অনামী কিছু প্লেয়ার এবং কিছু দুর্ধর্ষ মানের বিদেশি প্লেয়ার কিন্তু ওয়েন কোয়েলের কোচিংয়ে টিমকে প্রথম লিগ শিল্ড এনে দিয়েছিল টোটাল ওদের যে ফুটবল হিস্ট্রি রয়েছে তার মধ্যে। কিন্তু তারপরেও একটা টিম চ্যাম্পিয়ন হওয়ার পরেও যতটা ইন্টেন্ট মার্কেটে থাকা দরকার আমরা এটা পাই না। এমনটা হতে পারে যে এই সিজন থেকে একটা প্ল্যানিং, যে ইন্ডিয়ান ফুটবলারদেরকে বেশি করে প্রায়োরিটি দেওয়া হবে, তাদের ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া হবে, সেখানে সবথেকে সুটেবল, সবথেকে পারফেক্ট এবং সবথেকে বেটার যে মানুষটার হাতে দায়িত্ব দেওয়ার কথা ছিল বা যেটা উচিত ছিল, সেটা আপাতত জামশেদপুর করেছে। একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে আমি ভীষণভাবে আজকের দিনটাতে খুশি, খুব ভালো লাগছে। আগামী দিনে আরও বেশি করে চাই যে যাদের মধ্যে কোয়ালিটি রয়েছে,
তারা যেন এই আইএসএল টিমগুলোর দায়িত্ব পান, কারণ এত তো বিদেশি কোচ দিয়ে টেস্ট করা হলো, খুব বেশি তো সাকসেস এলো না। দেখা যাক না ইন্ডিয়ান কোচরা কী করে, এবং অবশ্যই পরবর্তী সময়ে ন্যাশনাল টিমেও যদি কোনো ইন্ডিয়ান কোচ তিনি দায়িত্ব নিয়ে ভালো কিছু করে দেখানোর রাস্তা খুলতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি করে খুশির দিন আমাদের ফুটবলের ক্ষেত্রে আসবে, নিশ্চিতভাবেই আসবে। কারণ অন্ততপক্ষে আমি এটা বিশ্বাস করি ওয়ার্ল্ড ফুটবলের নিরিখে যে একটা ঘরের ছেলে, একটা ঘরের লোক যতটা ঘরের খেয়াল রাখবে, ততটা বাইরের কেয়ারটেকাররা কিন্তু ঘরের খেয়াল রাখতে পারে না। আর লাস্ট অবশ্যই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মোহামেডান স্পোর্টিংয়ের একটা রিসেন্ট সিগনেচার। সেন্ট্রাল আফ্রিকান 27 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড সিজার লোবি মনজোকি, এই প্লেয়ারকে কিন্তু মোহামেডান স্পোর্টিং সই করিয়েছে। কেরিয়ারের সব থেকে ভালো টাইমটা কিন্তু 2022 আর 23 কেটেছে চাইনিজ সুপার লিগে, সেখানে ডালিয়ান প্রফেশনালে খেলতো এবং সেখানে 10টার মতো গোল সে করেছে চাইনিজ সুপার লিগে। বিশেষ করে 2023 সেখানে কিন্তু 8টা গোল করেছিল, যদিও তার ক্লাব ডালিয়ান তারা সেকেন্ড ডিভিশনে নেমে গেছিল, কিন্তু এই প্লেয়ারটা ক্লাবের হয়ে টপ স্কোরার হয়েছিল। এবং অবশ্যই রিসেন্ট টাইমে এশিয়াতে ইউএইতে কিন্তু হাট্টা এফসির হয়ে খেলেছে ইউএই প্রো লিগে, কিন্তু সেখানে খুব বেশি কিছু করতে পারেনি, গোল তো নেই, জাস্ট একটা ম্যাচে আল আইনের বিরুদ্ধে ওরা 5-3 হেরেছিল, তো সেই ম্যাচে 2টো অ্যাসিস্ট করেছিল এই লোবি মনজোকি। তো যথেষ্ট ভালো একটা সিগনেচার, বিশেষ করে ওর এজটা 27-28 বছর বয়সে যখন একটা প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে, তখন একটা কোথাও টার্গেটটা এখানে বুঝতে হবে যে মোহামেডান স্পোর্টিংয়ের কী রয়েছে। এবং অনেক দিন পর আমরা কিন্তু একজন আফ্রিকান স্ট্রাইকারকে আবারও কলকাতার ফুটবলে দেখতে চলেছি। বহুদিন আফ্রিকান স্ট্রাইকারদের আনাগোনা কমে গেছে, বারবার করে অনেকের দাবি থাকে যে ক্লাবগুলো কেন আফ্রিকান স্ট্রাইকারের পেছনে যাচ্ছে না, কারণ এর আগে আমরা এত পরিমাণে আফ্রিকান স্ট্রাইকারদের দেখেছি এবং তাদেরকে সাকসেসফুলি টিমগুলোতে সার্ভিস দিতে দেখেছি, কলকাতার 3 প্রধানেই সার্ভিস দিতে দেখেছি, সেখানে প্রচুর নাম মানে গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। এবং এই প্লেয়ারদের মধ্যে একটা আলাদা রকমের খিদে থাকে, তো সেটা আবারও কোথাও মোহামেডান স্পোর্টিং কিন্তু করলো এই মনজোকিকে সই করিয়ে। দেখা যাক সেই সিগনেচারটা কতটা ভালো হয় মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। আর ক্লাব ফুটবলের পাশাপাশি কিন্তু ন্যাশনাল টিমে 2019-এ কঙ্গোর হয়ে 3টে ম্যাচ খেলেছিল, আর 2022 থেকে এই প্লেয়ারটা দেশ সুইচ করে সেন্ট্রাল আফ্রিকার হয়ে খেলছে। 6টা মাত্র ম্যাচ খেলেছে, এখনও অবধি বিরাট কিছু ইম্প্যাক্ট রাখতে পারেনি ন্যাশনাল টিমের হয়ে, তো ইন ফিউচার ভালো কিছু করতে পারে। তাদের দেশের র্যাঙ্কিংও খুব নিচে, মানে আমাদের থেকেও নিচে, 127 র্যাঙ্কিংয়ে আপাতত তারা রয়েছে সেন্ট্রাল আফ্রিকা। তো সেখান থেকে একটা প্লেয়ারকে মোহামেডান সই করিয়ে আনছি, যথেষ্ট ভালো একটা প্লেয়ার, ভালো একটা সিগনেচার, কোয়ালিটি একটা কি বলবো ইনক্লুশন টিমের মধ্যে বা ফরওয়ার্ড লাইনে হতে যাচ্ছে। বাকিটা অবশ্যই যখন টুর্নামেন্টগুলো শুরু হবে, এই সিজার লোবি মনজোকি মাঠে নামবে মোহামেডান স্পোর্টিংয়ে জার্সি গায়ে, তখনই আমরা বাকিটা বলতে পারবো, এর বেশি আর কিছু বলার নেই। তো টোটাল ব্যাপারটা নিয়ে তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।